নমস্কার সকলকে, আমাদের যারা ফেসবুকে যারা দর্শক তাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সামনে কয়েকটা কথা নিয়েই আমরা মূলত এসেছি। একটু আড্ডা হবে, কবিতা, তার মধ্য দিয়েই আমরা অনুভবের কথা আমাদের তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন কবি মন্দাকান্তা সেন, রয়েছেন চন্দননাথ কবি এবং চলমান কবি বলা যায়। চন্দনদা মানে জীবনে চলাফেরার মধ্য দিয়ে কবিতা লেখেন এবং তার মধ্যে দিয়ে থাকেন। যাই হোক, চন্দনদা কেমন আছেন পরে জানছি। আছেন জয়িতা ব্যানার্জি, বাচিক শিল্পী, এবং উনিও লেখালেখি করেন। আচ্ছা, আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমার নাম, আমার চেহারার নিচে অরিন্দির নামের নাম আসছে। কেমন? অরিন্দির নাম হচ্ছে আমার কি বলবো, আমার যোদ্ধা বলা ভালো, সহযোদ্ধা। হ্যাঁ, তো ওর নাম আসছে কারণ আমি ওর চ্যানেল দিয়ে খুলেছি, সেই কারণে আমি অরিন্দির নাম নয়, আমি মন্দাক্রান্ত, এটা বলে রাখা জরুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মন্দাকান্তাদি আজকে প্রকাশ ঘটাচ্ছেন। হ্যাঁ, চন্দনদা কিছু বলবেন? বলছি দেখে চিনতে পাচ্ছি, বলতে হবে না, ওটা অরিনিন্দম নয়, ওটা মন্দাকান্ত, চিনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, সবাই চিনতে পারছে তোমাকে। ঠিক আছে, হ্যাঁ। এমনিতেই আপনি নিজেই আপনার মুখ দেখেই চেনা যাচ্ছে এবং আপনার কথাতেই চেনা যাচ্ছে। আমরা প্রথমে সবার সাথে পরিচয় করে নেব। আমি প্রথমেই মন্দাকান্তাদি, আমরা সবাই জানি মন্দাকান্তাদি কি, মন্দাকান্তাদি কেন, মন্দাকান্তাদির কথা শুনেই আমরা শুরু করব। অনুভবে কবিতা নিয়েই আমরা দর্শকদের সামনে এসেছি। দিদি, এখন আপনি সকালবেলাতেই বললেন তো যে কলেজ স্ট্রিটে যাওয়ার ছিল। কলেজ স্ট্রিট, বইপাড়া, এখন অনেকেই বলছে যে এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা কবিতা লিখতে ভুলে যাচ্ছে, গল্পের বই পড়তে ভুলে যাচ্ছে। আমরা আড্ডার ফাঁকে ফাঁকে একটু আপনার সেই অনুভূতির কথা, কিভাবে কবিতার মধ্যে আপনি নিজেকে জড়িয়ে ফেললেন। কখনো কখনো শোনা যায় যে আপনি ডাক্তারি পড়তে পড়তেই কবিতার মধ্যেই আপনি নিজেকে প্রবেশ ঘটিয়েছিলেন। আবার আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে খুব ছেলেবেলাতেই আপনি ছড়ার মধ্য দিয়ে কবিতার মধ্যে প্রবেশ ঘটেছিলেন। তাই আপনার অনুভূতির কথা প্রথমেই জেনে নেব। দেখুন, সেটা একটা লম্বা গল্প এবং বহুবার বলা গল্প। আমি শর্টে দেখি কতটা তাড়াতাড়ি বলতে পারি। 25শে বৈশাখের পুণ্য লগ্নে, তখন আমার 4 বছর বয়স, আমি প্রথম কবিতা লিখি মার সঙ্গে মিলিয়ে মিলিয়ে। মা একটা লাইন বলছেন, আমি একটা লাইন বলছি। তো সেটা তো পুরোটা মনে নেই আমার, এবং মা যে খাতায় সেটা লিখে রেখেছিলেন, তখন তো আমার হাতের লেখা ভালো ছিল না, কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা পোষায় বলতে যা পোষায়, তো সেই খাতাটাও গেছে হারিয়ে। তো কবিতাটার দুটো লাইন মনে আছে। মা বলছেন যে আজকে তোমার জন্মদিনে গাইছি তোমার গান, আমি বললাম যারা যারা গাইছে না গো শুনছে পেতে কান। তো এই যে ছন্দের চলনটা বা অন্তমিল, সেই প্রথম আমার মধ্যে দিয়ে প্রকাশ পেল। এবং মা বলতেন, মা চলে গেছেন 2.5 বছর হয়ে গেল, 3 হতে চললো। তো মা বলতেন যে তখন যে আমি কবিতা লিখবো, যার জন্য আমার নাম মা রাখেন মন্দাক্রান্তা। তো এই কারণেই, এবং তারপরে ডাক্তারি পড়ার অনেক আগে থেকে আমি কবিতার সঙ্গে ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমার কলেজ, লেডি ব্রেবোর্ন কলেজে, আমি তখন কোনো ক্লাস করতাম না, শুধু একটা ব্যাগের মধ্যে কবিতার খাতা ভরে কলেজ করতাম। এই তো ছিল আমার অবস্থা। স্কুলে থাকতাম, স্কুল ম্যাগাজিনেও প্রচুর লিখেছি, এবং পড়া তার সঙ্গে চলছিল। তবে পড়াটা কবিতার পড়া ছিল না, ছিল উপন্যাস, গল্প, এই সমস্ত পড়া। আমি ক্লাস 6-এ পড়ার সময়, সেই সময় শেষ করে ফেলেছিলাম প্রথম আলো, তারপরে ধরেছিলাম। তো এইভাবে পড়াটার মধ্যে আমি ভীষণ ডুবে থাকতাম। মানে আমি ভাবতাম কখন বাড়ি ফিরবো আর একটা গল্পের বই খুলে তার মধ্যে ডুব দেবো। মা খাওয়া দাওয়ার জন্য ডাকাডাকি করতেন, আমি মার কথা শুনতাম না। তো সবাই আমরা চন্দন, জয়িতা, এগুলো নিশ্চয়ই সবাই জানেন, আমাদের বড় হয়ে ওঠা লেখালেখির মধ্যে দিয়ে এরকম ভাবেই ঘটেছে।
তবে হ্যাঁ, ডাক্তারি পড়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমার মা বাবার, যে কারণে আমি নিজে সাফার করেছি প্রচুর, এবং শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি যে এটা কিছুতেই আমার নিয়তি নয়। ইটস নট মাই ডেস্টিনি, নট অ্যাট অল। তো সেই ডেস্টিনি হচ্ছে, আমার নিয়তি হচ্ছে কবিতা লেখা, এবং শেষ পর্যন্ত আমি কবিতার মধ্যে ঝাঁপ দিয়েছি। আমার প্রথম যে উপন্যাস ঝাঁপতাল, তার একটা হিন্দি অনুবাদ হয়েছে। সেই হিন্দি অনুবাদের নাম দেওয়া হয়েছে আন্ধি ছালাং, অন্ধ ঝাঁপ। তো আমরা সবাই সাহিত্যে খুব পরিকল্পিতভাবে এসেছি এমনটা তো নয়, সবার ক্ষেত্রেই নয়। আমার সঙ্গে আপনারাও একমত হবেন যে প্রত্যেকের ক্ষেত্রেই ঝাঁপটা একটা অন্ধ ঝাঁপ, একটা অন্ধকারে ঝাঁপ। সেখান দিয়ে আমরা যেভাবে পারছি, যতটুকু পারছি আলো টেনে আনার, আলো খুঁজে পাওয়ার চেষ্টা করছি। এইটুকুই আমার অনুভব। আমি চন্দনদার কাছ থেকে মন্দাকান্তাদি যেখানে বললেন যে ঝাঁপ দেওয়া এবং তারপর আলোর পথে আমরা যে যাচ্ছি কবিতার পথ ধরে বা আল ধরে, চন্দনদা এখন কেমন আছেন, মানে আজকে কোনো শারীরিক কোনো অসুবিধা কিছু হয়েছে কিনা একটু জেনে নেবো, তারপরে চন্দনদার কথা দিয়েই কবিতার অনুভূতিটা একটু জেনে নেবো। না, শারীরিক কোনো অসুবিধা আমার হয়নি। আমি পরিবারের একজন অসুবিধার কথা আমি বলেছিলাম, আমার নয়। আমি আচ্ছা অবশ্য হ্যাঁ, শারীরিক অসুবিধা আচ্ছা বলতে সারাদিন অফিস করার পর একটু শারীরিক ভাবে একটু অসুস্থই হয়ে পড়ি ইদানিং কালে আর কি। সেটা আচ্ছা আচ্ছা সেটা আর ব্যাখ্যা করব না, এখানে অনলাইনে ব্যাখ্যা করা যাবে না সেটা আর কি। যাই হোক, মানে অফিস থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে যায়, এখন আমি সন্ধ্যাবেলাকার অনুষ্ঠানগুলো একটু এড়িয়ে এড়িয়ে চলি। আর কবিতার মন্দাক্রান্তে যেটা বললো আমি বলে দিই যে মন্দাক্রান্তে আমার চেয়ে 4 বছরের ছোট, 4 কি 5 বছরের ছোট। কিন্তু ও যখন কবিতার ক্ষেত্রে খুব সাবালক, তখনও আমি নেহাতি নাবালক আর কি। আমি মোটেই না। যখন মোটেই না, না সত্যি কথা, অকপটে স্বীকার করার মতো কথা। তুমি যখন থেকে লেখালেখি শুরু করেছো তখন আমি লেখার কথা ভাবিইনি, মানে আমার ভাবনার মধ্যেই ছিল না লেখালেখি করার কথা। ও যেমন বললো ছোটবেলায় লেখার কথা, আমাদের ছোটবেলায় সরাসরি লেখার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ব্যাপারটা ছিল না। পড়তাম, এটা ঠিক কথা, এবং পড়তে পড়তে ওই আনন্দমেলা বা অন্য পত্রিকা পড়তে পড়তে ছোটদের লেখা থেকেই এটা হয়, এবং সেই ভাবনা থেকেই আমি ছোটদের জন্য লিখি মূলত। যে ছোটদের যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলো পড়তে পড়তেই আমাদের মনের কিছুটা গঠন তৈরি হয়ে যায় প্রত্যেকের ক্ষেত্রেই। ছোটবেলাটাই যারা ওই পড়াশোনার মধ্যে যুক্ত হতে না পারে, তাদের ক্ষেত্রে পরে সেটা নতুন করে সেই জগৎটায় ঢোকাটা বেশ কঠিন ব্যাপার হয়ে যায়। যারা পড়ে তারা ছোটবেলা থেকেই কিন্তু পড়ার সঙ্গে যুক্ত হয়ে যায়। আমাদের ক্ষেত্রে ছোটবেলা থেকে যে ছোটদের পত্রিকাগুলো পড়তাম, সেখান থেকে কোথাও একটা ছন্দের ধারণা, কবিতার প্রতি ভালোবাসা সেটা তৈরি হয়েছিল। সেটা কিন্তু প্রচ্ছন্নভাবে ভেতরে ছিল, এমনটা নয় যে আমি তখন থেকে লিখেছি। লেখালেখিটা অনেক পরে, স্কুল ম্যাগাজিনেও আমি কোনোদিন লিখিনি। স্কুলে একটা ওয়াল ম্যাগাজিন করা হতো, সেখানেই বলা যায় প্রথমবারের জন্য আমি লিখেছিলাম, আমার মনে আছে। মানে আমি যখন কথা বলছি আমার সামনে আমার মামা আছে উল্টো দিকে, ক্যামেরার বাইরে। আমার মনে আছে আমি যখন ওয়াল ম্যাগাজিনে লিখেছিলাম, সে মামা কবিতাই লিখেছিলাম, সেটা দেখে প্রশংসা করেছিলেন। সেগুলো খুব ছোট্ট ঘটনা, কিন্তু সেই ঘটনাগুলো ছোটদের ক্ষেত্রে যেমন প্রভাব ফেলে, আমার ক্ষেত্রেও নিশ্চয়ই ফেলেছিল। যে অনুপ্রেরণা বলতে আমরা যা বুঝি, বা সাহস যোগানো, বড়রা তো যোগান, সেটা সেই সময় আমরা পেয়েছিলাম। আর তারপরে ব্যাপারটা এরকম থাকেনি আমার ক্ষেত্রে। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু পদ্য নয়, ছাপার অক্ষরে লেখাটা শুরু করেছিলাম গদ্য দিয়ে। আমি বসুমতী পত্রিকায় লেখালেখি করতাম, যুক্ত হয়েছিলাম যখন, তখন বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ, পোস্ট এডিটোরিয়াল যাকে বলা হয়, উত্তর সম্পাদকীয় বেশ কয়েকটা লিখেছিলাম। 2000 তখন কত সাল হবে, 91 সাল, তখন উপসাগরীয় যুদ্ধ টুদ্ধ হচ্ছিল আর কি। এখানকার সরকার নিয়ে, কেন্দ্রীয় সরকার নিয়েও যথারীতি IMF লোন টোন ইত্যাদি বিষয় টিষয় নিয়ে একটা বিতর্ক রাজনৈতিক আবর্তে চলছিল। এই সমস্ত ব্যাপার ট্যাপার গুলো ছিল। ওদিকে সোভিয়েত রাশিয়া তখন ভেঙে যাচ্ছে, এইসব বিষয়গুলো তখন লেখার মধ্যে এসেছিল আর কি। তখন লিখতাম, এবং লেখার জন্য পড়তেও হতো, লেখাগুলো তৈরি করার জন্য। কিন্তু ওই সময় যুক্ত হয়ে যাই আমি কিশোর বাহিনী সংগঠনের সঙ্গে।
তার আগে একটা প্রেক্ষাপট আছে। আমি আসলে প্রথমে যুক্ত হয়েছিলাম একটা সাক্ষরতা কেন্দ্রে, সেটা হচ্ছে বয়স্কদের, এবং সেটা ওই প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে একটা ওখানে রেড লাইট এরিয়া আছে, অনেকেই জানেন সেটা। তো সেখানে যারা বয়স্করা আছে তাদের পড়ানোর জন্য আমাকে নিযুক্ত করা হয় একটা 81 নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, ঠিকানাটাও বলে দিচ্ছি। সেখানে কিছুদিন পড়ানোর পর যা হয় ওই এলাকায়, রাজনৈতিক সংঘাত ইত্যাদির মধ্যে গোলাগুলি, বোমা সবকিছুই ছিল। তো তার সেই সবের আবর্তে ওটা উঠে যায় আর কি। উঠে যায় যখন, তখন থেকে আমি কিশোর বাহিনীর সঙ্গে যুক্ত হই, এবং কিশোর বাহিনীর সঙ্গে যখন যুক্ত হই এদের সঙ্গেই ছোটবেলাটা, মানে ওদের ছোটবেলার সঙ্গে আমার এই বেড়ে ওঠার সময়টা, কলম ধরার সময়টা আমার কাটতো। খুব স্বাভাবিকভাবেই আমার লেখাটা তখন পাল্টে যায়। মানে আমি তখন ঠিক করে নিই যে আমি ছোটদের জন্যই লিখবো, এবং এখনো পর্যন্ত আমার লেখার পাল্লা, মানে আমার 90% পাল্লাই ছোটদের দিকে ভারী। 90 কি তার থেকে বেশিই হবে বোধহয়। খুব কদাচ আমি বড়দের জন্য কলম ধরি, আমি ছোটদের জন্য লিখি এই কারণেই যে ওই সময় থেকেই ওদের সঙ্গে যে সম্পর্কটা আমার তৈরি হয়েছিল সেটা এখনো অটুট আছে, বরঞ্চ আমি বলতে পারি আরো নিবিড় হয়েছে। ক্ষুদেদের মনের ভাষাটা আমি বোঝার চেষ্টা করি, বুঝতে পারি। আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, যেটা ইদানিংকালে কেউ কেউ আমাকে বলে তোমার লেখার ক্ষতি হয় না এত অনুষ্ঠানে যাওয়ায়। ক্ষতি তো হয়ই, যদি লেখাটাই আমি বিষয় হিসেবে দেখি তাহলে পরে ক্ষতি হয়। কিন্তু লেখাটার চেয়ে আমার কাছে বড় বিষয় হচ্ছে ওদের কাছে গিয়ে আনন্দটুকু কুড়িয়ে আনা। সেটার জন্য আমাকে যেতে হয়, এবং সেটা আমার কাছে বড় প্রাপ্তি। আমি লিখে আমার কতগুলো লেখা প্রকাশিত হলো, তার থেকে আমি ওদের কাছে গিয়ে থাকতে পারছি, ওদের কথা শুনছি, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি যাই এ কারণে। গতকালও গেছিলাম, এবং সামনের শনি রোববারেও যেতে হবে আমাকে। যাই। তাতে এটা ঠিক কথা যে বাড়িতে থাকার সময়টা কমে যায়, কলম ধরার সময়টা কমে যায়, কিন্তু ওই যে পাওয়াটা সেটা খুব বড় পাওয়া। সেটার জন্য আমার কথা এইটুকুই থাক এখন। জয়িতা আছে। আচ্ছা, ঠিক আছে। জয়িতা দি, কলম ধরার কথা চন্দনদা বললেন, আর আপনারা পেশাগত জায়গাতেও কলম ধরার কথাই বলেন। তা কখন কলম ওই চক ডাস্টার ছাড়িয়ে হাতে উঠে এলো, আর কখন তা কণ্ঠ থেকে সুর বাঁধলো, একটু দু চার কথা যদি জানান। প্রথমেই এখানে যারা আছেন তারা আমার মারাত্মক শ্রদ্ধার, এবং মানে চন্দনদাকে আমি সামনাসামনি দেখেছি, কিন্তু দিদিভাইকে আমি সামনাসামনি দেখিনি। আমার ভীষণ ভালো লাগছে যে আমার দুজন ভীষণ প্রিয় মানুষ এখানে আছেন, এবং আমি যখন পড়ি আমার সত্যি মানে কি বলবো আর কি, এই ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এবং প্রত্যেকটা মানে কবিতা আমি মানে ম্যাডামকে দিয়ে শুরু করছি যে আমি আমার তোমার প্রশ্ন আমি একটু এড়িয়ে গেলাম। আমি আমি খুব আপ্লুত হয়ে গেছি, এবং চন্দনদা জানে আমি খুব আবেগ আমার যখন আসে না একদম ঢেলে ঢেলে আসে, ছাড়তে পারি না আমি। ম্যাডামের কবিতা আমি যখন পড়তে শুরু করি তখন না মনের মধ্যে একটা বেশ বেশ মানে মানে আমি যে কি সেটা আমি ঠিক বুঝতে পারি, এবং ঠিক ছোটবেলা থেকে বড়বেলা অবধি, এবং এখনো ইভেন নাও এখনো পর্যন্ত যে ভাবনা চিন্তাগুলো ওখানে পুরো জমা করা আছে সেই সব কবিতাগুলো যখন আমি তো পুরো ছবির মতো দেখি। মানে প্রত্যেকটা ব্যাপার যখন বর্ণনা করা হয়, প্রত্যেকটা প্রেমের স্টেপ, প্রত্যেকটা ঘৃণার স্টেপ, প্রত্যেকটা মানে মুহূর্ত যে পংক্তির মাধ্যমে উনি আমাদের সামনে লিপিবদ্ধ করেছেন, এবং আমরা যখন সেগুলো পাঠ করি বা মনে মনে স্মরণ করি বা আবৃত্তি করি, তখন তো সেগুলো একটা মানে কি বলবো আর কি, মানে আমার কাছে ভীষণ একটা অন্য রকম ছোঁয়া হিসেবে ধরা দেয় নিজেকে। তখন একটা ভীষণ কনফিডেন্ট লাগে, এটা বলা যায়। এটা মানে আরো কিছু, এটা খুব কমই হলো আর কি, আরো হয়তো কিছু বলতে পারলে ভালো হতো। আর চন্দনদার কবিতা কি বলবো, মানে দাদা ভাই দাদা ছোটদের যে কবিতাগুলো আমি তো বোধহয় সবসময় আওড়াতে থাকি। আমার আমি মেইন বেড়াতে খুব ভালোবাসি, শিক্ষিকা ঠিক আছে, কিন্তু বেড়াতে মারাত্মক ভালোবাসি, এবং প্রোগ্রাম আবৃত্তি আগে মঞ্চে উঠে প্রচুর পরিমাণে করতাম। এখন আমি সব অর্ধেক বন্ধ করে দিয়েছি, প্রায় করিই না।
কারণ আমার বেড়াতে যাওয়াগুলো আমার কাছে একটা মারাত্মক অক্সিজেন। এবং আমি ঠিক করেছি এটাই যে যেগুলো দেখবো সেগুলো আমি এখন লিখে ফেলবো। এবার সেগুলো লেখার মাধ্যমে যদি মানে কোথা থেকে প্রকাশ পায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই যে আমি পড়তে গিয়ে এবং বেড়াতে গিয়ে যে ব্যাপারগুলো পাই সেগুলো আমি এনাদের কবিতায় পাই আর কি। যখন এক একটা করে কবিতা আমি যখন, যেমন চন্দন দাদার ওই মেঘের খুঁজে যে বইটা আমার কাছে আছে, তো সেখান থেকে তো আমি তো ওই মেঘালয়ে গিয়ে বোধহয় সারাক্ষণ ওই মেঘের খোঁজই আমার চলছিল। মানে কিছু না কিছু আমি তো রিলেট করি সারাক্ষণ ধরে। তো প্রত্যেকটা মুহূর্ত আমি যেহেতু আবৃত্তিটা আমার প্যাশন, সমস্ত কবির কবিতায় আমি ঢোকার চেষ্টা করি, প্রবেশ করার চেষ্টা করি, শব্দের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি। আমি এক একটা এরকমও হয়েছে যে যখন আমি কবিতা বলতে যাই বা যখন কিছু করতে যাই আমার চোখে জল চলে আসে। আমি স্যারকে জিজ্ঞাসা করি, আমার আবৃত্তি শিক্ষাগুরু শ্রদ্ধেয় শ্রী সুমন্ত্র সেনগুপ্ত মহাশয়, তো আমি ওনাকে বলি, স্যার আমার চোখে জল কেন চলে আসে? তো স্যার বলেন, তুই এত আবেগপ্রবণ। তো আমি জানি না, মানে এই জিনিসটা হয় আমার আর কি। একবার বাংলা একাডেমিতে বাঁশিওয়ালা বলতে বলতে আমি কেঁদে ফেলেছিলাম, ঝরঝর করে জল পড়ছে, আমি কাজ এই ব্যাপারটা কেন হয় আমি জানি না, কিন্তু আমি যখন কবিতা আমি নিজে এটা দেখেছি, একদম অকপটে বলতে আমার এতটুকু মানে অস্বস্তি নেই। আমি জানি না কেন কয়েকটা শব্দ পড়ে না আমার খুব কান্না আসে। বিশেষ বিশেষ কয়েকটি শব্দ থাকে কিছু কিছু কবিতার মধ্যে, যেগুলো পড়ে না ভীষণ রকম মনের একটা ভেতরের কিছু উথলে ওঠে আর কি। সেই আবেগগুলো আমি রোধ করতে পারি না মাঝে মাঝে, সেটার আবেগগুলো রোধ করা খুব জরুরি। আর স্কুলের বাচ্চাদের ওই যে বাচ্চাদের থেকে তো অনেক কিছুই শেখা যায়, ওদের সঙ্গে এতক্ষণ সময় থাকা, ওদের সঙ্গে নিজেকে রিলেট করা। করতে করতে কি হয় যে মানে সমস্ত কিছু মানে ভুলে যাওয়া এবং মানে নিজেকে ওদের সঙ্গে পুরো একাত্ম করে দেওয়া আর কি। নিজেকে ওদের সঙ্গে একাত্ম করে দিলে কি হয়, তখনই মনে হয় যে ওদের জন্য কিছু করি, ওদের জন্য কিছু লিখি। আমি যখন কোথাও বেড়াতে যাই, ওরা তো একদম ফার্স্ট জেনারেশন, ওরা তো কিছু জানে না, ওরা কোথাও ঘুরতেও যায় না, ওরা মানে কিছুই জানে না। আমি ওই মাঝে মাঝে ট্যাবটা স্কুলে নিয়ে যাই। তো স্কুলে নিয়ে গিয়ে আমি যখন ইংরেজি কবিতাগুলো পড়াই মাঝে মাঝে, হ্যাঁ, তখন ওদের আপনার ছবিগুলো যখন দেখাই যে এগুলো পাহাড়ের ছবি, দেখ পাহাড়ে সূর্য উঠেছে, কি সুন্দর নীল রঙের একটা আভা দেখা যাচ্ছে, ওরা এত সুন্দর রিলেট করতে পারে ব্যাপারটাকে যে আমরা ভাবতেই পারি না যে মানে ওরা কি পছন্দ ব্যাপারটা করে। যে মানে ম্যাম ওই ছবিগুলো ট্যাবে করে এনে আমাদের দেখাচ্ছে এবং ব্যাপারটা রিলেট করাচ্ছে, তারপর যখন কবিতাগুলো আমি যখন ওদের সঙ্গে আওড়াই, হ্যাঁ, মানে সবকিছু আমার মিলেমিশে একাকার হয়েছে একদম। আমি হ্যাঁ, মানে একটা দুটো শব্দের মধ্যে আমি ঠিক আমার নিজেকে কি বলবো, মানে এতটাই আমি ইমোশনাল এবং এতটা আবেগপ্রবণ মাঝে মাঝে হয়ে পড়ি যে আমার কিছু বাধে না। তো সেই জন্য আমি এখন আশ্রয় নিয়েছি কলমের। মানে আমাকে রাত প্রকাশন থেকে এইবারে আমার একটা মানে বের করার খুব ইচ্ছে হয়েছে এবং ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন লেখালেখির জন্য, ওই জন্য আমি মেঘালয় নিয়ে একটা ছোট্ট কিছু লিখেছি। লেখাটা আমি থামাতে পারছিলাম না, কিন্তু আমার মনে হলো পাতাটা এত বেড়ে গেলে লোকজন পড়বে না, ওই জন্য আমি একটু কমিয়ে দিয়েছি। কিন্তু আমি খুব চেষ্টা করেছি বের করার। আমার এটা প্রথম ভ্রমণের বই, এটা ছোট্টবেলা থেকে বাপির সঙ্গে ঘুরেছি আঙুল ধরে, তো সেইটা কিছু হয়নি, এবার তাই বাপির জন্য কিছুটা করে ফেললাম, ব্যাস এটুকুই। আর কোনোদিন কিছু করতে পারবো কিনা আমি জানি না। আর আবৃত্তিটা মারাত্মক ভালোবাসি, এটা আমার একটা মানে আমার অন্তরে শুদ্ধি হয়। সাহিত্য কিন্তু একটা বিরাট ব্যাপার, মানে নবনীতা দেবসেন, প্রীতি সান্যাল, এদের লেখা যে আমরা কতবার পড়ি, মানে ট্রাক বাহনে ম্যাকমেহানের তো মানে কি বলবো, মানে কতবার যে তার থেকে নামিয়ে পড়ি, এবার তুলে রাখি আবার পড়ি। তো ভ্রমণ সাহিত্য সত্যি একটা ব্যাপার। হ্যাঁ, আমি ওই নবনীতা দেবসেন ম্যাডামের এটা পড়েছিলাম ওই হে পূর্ণতম চন্দ্রনাথের কাছে। তো আমি যখন ওই হে পূর্ণতম পড়ছি, ওটা ফার্স্ট আমি পিডিএফ পড়েছিলাম, তারপরে এত ভালো লেগেছে আমি গিয়ে ছুটে গিয়ে বই কিনে নিয়ে চলে এলাম।
মানে তারপরে তখন থেকেই আমাদের মানে ভ্রমণের ব্যাপারটা, তারপর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভ্রমণ সমগ্র আছে, ওগুলো সবকিছু পড়া, এবং মানে আপনার সুনীল গঙ্গোপাধ্যায়ের যে মানে মানে ভ্রমণের এগুলো আছে, ওগুলো সবটা মানে ধীরে ধীরে আর কি মানে পড়তে থাকা। তো এইগুলো মানে কোথাও কোন ভাবে সেই বেড়াতে যাওয়ার ব্যাপারে পুরো পুরো রিলেট করতে পারি আমি, যেন মনে হয়। মানে লোকজন যখন সেই একদম পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তোলে, আমার তখন মনে হয় ইট কাঠ পাথর বাড়ি এগুলো সব এখানকার থেকে আলাদা, ওখানে না একটু অন্য রকমের দেখতে লাগে। এগুলো ছবিগুলো দেখি তো কেমন হয়। তো এই আর কি, মানে আর কিছু না। যাক, অভিজ্ঞতা শুনছিলাম কি করে আমরা আজকের আলোচনার মধ্যে প্রবেশ করে ফেললাম, এবং পুরো 20 মিনিট হয়ে গেল, এখনো কিন্তু আমরা কোনো কবিতা শুনতে পেলাম না। অনেকেই বলেছিলেন মন্দাকান্তাদির কবিতা মন্দাকান্তাদির কণ্ঠ থেকেই একবার যদি শুনতে পান, একটা যদি ছড়া বা ছোটদের জন্য, যেটা চন্দনদা বলছিলেন যে ছোটরা আমাদের খুব টানে, শৈশব, আমাদের নিজেদের শৈশবকে যেন ছোটদের মধ্য দিয়ে আমরা ফিরে পাই। যদি দিদি একটা কবিতা বা একটা ছড়া দিয়ে ছোটদের জন্য একটু বলেন। এটা ঠিক ছড়া বলা যাবে কিনা জানি না, চন্দন ভালো বলতে পারবে। আমি লিখেছিলাম কিন্তু ছোটদের জন্য কবিতা বলেই। তো এটার নাম আকাশ ভরা বন্ধু তারা। আকাশ জুড়ে তারার বসত বাড়ি, কজন তারা তোমার ছাদে নামে? তারার নামে ইচ্ছে চিঠি লিখে পাঠিয়েছিলে স্বপ্ন রঙা খামে। ঠিক ঠিকানা ভুল করো না যেন, আলোকবর্ষ বড্ড দূরের পারি। মাটির চিঠি তারার ঘরে দিতে মেঘ পিয়ানো যায় না তারার বাড়ি। বৃষ্টি দিয়ে ইচ্ছে চিঠি লিখে খামটা দিয়েও শিশির দিয়ে জুড়ে, তবেই দেখো তোমার চিঠিখানা তারার দেশে পৌঁছে যাবে উড়ে। ডাক টিকিটে ঝামেলা নেই কোনো, 16 কলা চাঁদকে রেখো কেটে। কাছে পিঠে কাস্তে চাঁদেই চলে, নইলে দিও পূর্ণিমা চাঁদ ছেটে। যে তারাকে তোমার ভালো লাগে তাকেই তুমি জানিয়ে দিও লিখে, একে একে আপন করে নিও আকাশ জোড়া তারার বসতিকে। তোমার লেখা ভালোবাসার কথা পৌঁছে যখন যাবে তাদের কাছে, অবাক হয়ে ভাববে সকল তারা, মাটির দেশেও তাদের বন্ধু আছে। সবাই মিলে আকাশ থেকে ঝুঁকে খুঁজবে তারা তোমার বাড়িখানা। কাজেই তুমি খামের উল্টো দিকে লিখে দিও তোমার নাম ঠিকানা। ইচ্ছে চিঠির তলায় ছোট্ট করে ওদের তুমি আসতে বলে দিও, হয়তো কবে তোমার ছাদেই হবে হরেক তারার জমাট আড্ডাটিও। আর কখনো লাগবে না তো একা, আকাশ ভরা তোমার সঙ্গী সাথী। দূরের তবু সন্ধেবেলা হলে দেখতে পাবে তাদের ঘরের বাতি। ভাববে তুমি ইচ্ছে করেছিলে, তাই তো ওরা তোমার ছাদে নামে। তোমায় নিয়ে স্বপ্ন খেয়ায় চেপে ঘুরিয়ে আনে ওদের শহর গ্রামে। রাত্রে যদি ঘুম না নামে চোখে, আকাশ খুলে দিও বাইরে এসে, পছন্দসই হাসি মুখের আলো তোমার মুখে ঝরবে ভালোবেসে। তারারা খুব বন্ধু ভালোবাসে, বন্ধু ছেড়ে যায় না কোনোখানে। বড় হয়েও আকাশ দেখো যদি, বুঝবে তখন এই কথাটার মানে। দারুণ দারুণ, আমরা সত্যি তারাদের যেন অনুভব করতে পারছিলাম। চন্দনদার কাছ থেকে একটা ছোট্টদের জন্য একটা কিছু। এই আমার কাছে কিচ্ছু নেই এখন, আমি তোমাকে কিচ্ছু কবিতা নয়, মানে শোনাতে আপনার পারবো না। ঝাঁপি থেকে যদি আপনার আমি ঝাঁপি তো থেকে শুনতে যদি এলাম ছোট দু চার কথা, দাঁড়া ওই শুনতে, আমরাও তো আপনার কাছ থেকে শুনছি, না। একটু ওই যদি কথা বলতে শব্দটাকে মালা ওই যে গেঁথে দেন। কথাটা দিয়ে শুরু করলো না, এই যে লেখাটা, হুম ওই একটা ছড়া হুম না, হুম এটাই একটা খুব গন্ডগোলের একটা ব্যাপার হয়ে চলে ক্রমাগত। এই যে লেখাটা হুম ও মন্দাক্রান্ত বললো, এটা আদৌ কোনো ছড়া নয়, হুম হুম কবিতা, ছোটদের কবিতা। হুম
এই যে না এইখানে একটা গোলমেলে ব্যাপার চলতেই থাকে। ছোটদের জন্য আমরা যারা লিখি, মন্দাক্রান্তার বেশিরভাগ লেখাই একই রকম ভাবে কবিতা, ছোটদের কবিতা। ওই বড়দের কবিতা যেমন প্রাপ্তবয়স্কদের জন্য কবিতাও যেমন আছে, ওই অর্জুন কৃষ্ণচূড়া যেমন আছে, তেমনি আবার এটাও আছে। হ্যাঁ, এটাও আছে, দুটোই কবিতা। ছড়ার একটা নির্দিষ্ট আদল থাকে, তার একটা চেহারা থাকে, সেটা একটা অন্যরকম। হ্যাঁ, মন্দাক্রান্তের ছড়াও আছে, কিন্তু সব লেখাই সব ছড়াই কিন্তু সব লেখাই ছোটদের জন্য সব লেখা সেটাকেই যে ছড়া বলে দেখে দেওয়া, এটা ঠিক নয়। কবিতাই, পুরো কবিতাই। এবং আমি যেটা লিখতে পারি না সেটা হচ্ছে ছড়া লিখতে আমি খুব একটা পারি না। আমিও যেগুলো লিখি, জয়িতা যার কথা বললো, এই লেখাগুলো অসামান্য চন্দন, কি যে লেখো না তুমি, উফ! না আমার মা ছেলে তোমার লেখার ভীষণ ভক্ত, ভীষণ আমার স্কুলের ভক্ত। বাচ্চাগুলো, আমার স্কুলের না, বাচ্চাগুলো সে তো খুঁজে। সে তো আছে। ছোটদের লেখার ক্ষেত্রে এটা আমি বলি যে ছোটদের লেখার বড়দের লেখার ক্ষেত্রে একটা তফাৎ আছে। এই কবিতা প্রসঙ্গে একটা কথাটা কার আমি জানি না। আমি মৃদুলদার সূত্রে কথাটা কোথাও মৃদুলদার পোস্টে আমি দেখেছিলাম, কোথাও একটা মৃদুলদার সূত্রে, এবং লেখাটা আমার খুব ভালো লেগেছিল এই কারণে যে কবিতার এরকম একটা সংজ্ঞা হতে পারে সেটা আমার মাথায় আগে আসে। তাতে তার বক্তব্যটা ছিল এরকম যে কোনো একটি শব্দ তার অভিধানগত অর্থ থেকে অনেকটা ব্যপ্ত হয়ে গিয়ে যখন একটা পূর্ণতা পায়, একটা ভিন্নতর মাত্রা পায়, মানে সেটা কবিতায় পেতে পারে। বক্তব্যটা এখানে যে কবিতা হলো সেই রচনা যেখানে শব্দ তার আবিধানিক অর্থ ছাড়িয়ে একটা বৃহত্তর অর্থ খুঁজে পায়। তো আমার মনে হয়েছিল ব্যাপারটা তাই, যে এটা ঘটনা এটা যে আমরা কবিতার দিকে তাকালে পরেও সেটা দেখতে পাবো যে কবিতায় কোনো একটি শব্দ সেটা তার আবিধানিক অর্থটুকু বাইরে একটা ভিন্নতর অর্থ পায়। এবং ওটা ওই শঙ্খ ঘোষের লেখাতেও ছিল যে কবিতার মানে লেখাতে ছিল, মানে ওইভাবে তো আর নেই, কিন্তু নৈশব্দের তর্জনী কিংবা অন্য জায়গাতে আমরা এটা পাই যে শব্দের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলোর মধ্যে অনেক বক্তব্য লুকিয়ে থাকে। এটা নিয়ে আমার নিজস্ব লেখা আছে, ছোটদের জন্য লেখা আছে এরকম ভাবনা থেকে, যে দুটো শব্দের মাঝখানে একটি কবিতা অথবা একটি ছড়ার ক্ষেত্রে বা দুটো পংক্তির মাঝখানে যে শূন্যতা থাকে, সেই শূন্যতাটাও আসলে কোনো একটা ধারাবাহিকতার অংশ হিসেবেই রয়ে যায়। সেটা শূন্যতা নয়, সেটার মধ্যে একটা ভাবনার রেশ রয়ে যায়, আরো ভাবনাকে আরো গভীরতর করার একটা জায়গা রয়ে যায় সেখানে। এখন ছোটদের লেখাতে এই ধরনের বিষয় নিয়ে ভাববার জায়গাটা একটু কম থাকে, অবশ্যই কম থাকে, এবং প্রয়োজনও থাকে না সত্যি কথা বলতে। নীরেন্দার কথা আমার মনে পড়ে, যে নীরেন্দা একটা কথা বলতেন খুব, আমাকে অনেকবারই বলেছেন যে তুই লেখার সময় এটা ভাববি কার জন্য লিখছিস। যদি এমন লিখিস যে সে লেখাটা তার বোধের বাইরে চলে গেল, তাহলে সে লেখাটা লেখার কোনো মানে হয় না। এবং ছোটদের জন্য আমি যখন লিখি আমাকে ভাবতেই হয়, এবং সেই কারণেই ছোটদের সঙ্গে আমাকে একটা খুব অন্তরঙ্গ সম্পর্ক গড়তে হয় যে ওরা, এবং এই যে আমি কালকেও গেছিলাম যে অনুষ্ঠানে গিয়ে আমি সামনে বসি, আমি মঞ্চে বসতে চাই না, সামনে বসে আমি দেখি ওরা যে কবিতাগুলো বলছে সেই কবিতাগুলো আমার বক্তব্য একটাই থাকে, এখানে মানে মন্দাক্রান্ত আবৃত্তি জগতের নয়, কিন্তু জয়িতা পুরোপুরি একদম দু জায়গাকারই মানুষ। ও বাচিক শিল্পের জগতে যথেষ্ট প্রতিষ্ঠিত শিল্পী। তো ঘটনা হচ্ছে খুব ভালো করে জানে এটা যে কবিতা দুরকম ভাবে বলা যায়। একটা হচ্ছে তার মডুলেশন, গলার ওঠা নামা ইত্যাদি করে, খুব বিখ্যাত কোনো একজন শিল্পী যেভাবে বলেছেন, আমি দেখি তাই একটা বাচ্চা হয়তো ঠিক সেভাবে কবিতাটা বললো এবং তুমুল হাততালি পেল, এবং ফেসবুকের জগতে তুমুল লাইক পেল, 20K 25K 30K কি 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যায়, পায়। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই যেটা সে পাচ্ছে সেটা কি সত্যি করে তার শিল্পী সত্তার বিকাশের ক্ষেত্রে কোনো ভূমিকা নেয়? আমার মনে হয় না সেটা। কারণ এটা হতে আমার না পারে যে ও ভীষণ ছোট এবং হাসি ছোট পায়।
ছোট বড়দের মতো বড়দের একটা কবিতা বলছে বলেই শুভদা সেনগুপ্তের কোনো একটি কবিতা হয়তো সে বলছে, সেই কবিতাটা সম্পূর্ণভাবেই বড়দের বোধের কবিতা, বা রবীন্দ্রনাথেরই কোনো কবিতা সে বলছে, সেটা ছোটদের কবিতা নয়, কিন্তু এত সুন্দর করে বলছে যে আমরাও খুব বিস্মিত হয়ে যাচ্ছি এবং তাকে লাইক দিচ্ছি, আমরা তাকে খুব প্রশংসা করছি। তার অভিভাবকরা খুব সেটাকে খুব দারুণ ভাবে নিচ্ছে যে বাবা আমার মেয়ে বা ছেলে এত বড় শিল্পী হয়ে গেছে, এত লাইক টাইক পাচ্ছে ইত্যাদি। কিন্তু সেটা খুব একটা আঁচড় কাটে না মনের ভেতরে আর কি। সে কারণে ওই অনুষ্ঠানে গেলে পরে আমি ওদের মুখের দিকে তাকিয়ে থাকি, মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি যে ও ব্যাপারটা বুঝে বলছে নাকি খুব তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া হয়েছে বলছে। ওই বুঝে বলছে জায়গাটা থেকে আমার কিছু শেখার ব্যাপার থাকে। শেখার ব্যাপারটা এটা যে আমি যা লিখছি সেটা কি ওরা বুঝে বলছে। আমার কোনো একটা কবিতা বললেও সেটা আমি বোঝার চেষ্টা করি যে ওরা কি বুঝে বললো নাকি ওটা কেউ শিখিয়ে দিয়েছে বলে বললো ভালো লাগার জায়গা থেকে। এবার তাহলে আমাকে খুঁজতে হয় যে আমার ওদের মতো করে ওরা যে ভাবনা থেকে ভাবতে পারে, যে অ্যাঙ্গেল থেকে বা যে দৃষ্টিকোণ থেকে দেখতে পারে, সেরকম ভাবে আমি লিখতে পারছি কিনা। সেটা যে কোনো জনের ক্ষেত্রে আমার মনে হয়। মন্দাক্রান্তার লেখা যেমন আমি বলছি অত বড় অধ্যত্ত আমার নেই ওর লেখার সমালোচনা করব বা ওর লেখা নিয়ে কাটাছেড়া করব, কিন্তু একটা ঘটনা এটা যে মন্দাক্রান্তার লেখায় জয়িতা আমার সঙ্গে একমত হয়। দাদা কেটে গেলেন মনে হয়। কি হলো? যা নেটওয়ার্কে কিছু সমস্যা? যা কি সুন্দর বলছিলেন, এ মা, দুটো জায়গাটায় কেটে গেলেন। যা দাদা যা, কি হলো? কোনোভাবে কি লেফট হয়ে গেলেন? এই তো না, এসে নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা এসেছেন কিন্তু দাদা মিউট, দাদার ভিডিওটা দেখা যাচ্ছে। ভিডিও অফ। হ্যাঁ ভিডিও অফ আছে। চন্দন ক্যামেরা অন করো। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এই যে তুমি আমাকে নিয়ে কি সমালোচনা করতে গেছিলে, তোমাকে সেন্সর করে দিলাম। চন্দন কি হবে? আমি এটাকে কিন্তু করিনি, আমি কিন্তু কিছু করিনি, আমি কিছু করিনি। আমি ম্যাম এখন আমি দাদা তো এখন নেই, আমি বলি যে আমি যখন সত্যি আপনার কবিতাগুলো পড়ি, আপনি এই যে এত এত মানে এত ডেলিকেট, মানে এটা আমি বুঝিনি। আপনি যে হাসছেন এবং আপনি যে এত ভালো এত সুন্দর উচ্চারণ আপনার, এটা সামনে না এলে বোঝা যেত না। মানে আমি ওনাকে দূর থেকে দেখেছি, দূর থেকে শুনেছি। ব্যাপার হচ্ছে বলুন তো, হ্যাঁ কি ব্যাপার হচ্ছে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে চন্দন। হ্যাঁ বোঝা যাচ্ছে, কথা শোনা আমার বিরুদ্ধে কথা বলছিলে, তোমার বিরুদ্ধে কথা বলছি না, বলিনি তোমার বিরুদ্ধে বলিনি। আমি যেটা বলছিলাম, না না না, আমি জানি সরি, জোকিং। না আমার যেটা বক্তব্য ছিল, আমার এটা একটা বক্তব্য থাকে, এখানে বলার সুযোগ পেয়েছি বলে দিচ্ছি। বিমূর্ততা আমিও পছন্দ করি, সেটা আলাদা কথা, কিন্তু তোমার বিমূর্ততা যদি এমন হয় সেটাকে বুঝতেই পারলো না, তাহলে তার কোনো মানে হয় না। না, এটাই আমার বোধের একমাত্র বাইরে যেতে ছড়া নয়, আমি কিন্তু সুযোগ পেলে এবার আমি ছড়া তোমাকে বলি শুনিয়ে যে দেবো। তোমার লেখার ক্ষেত্রে সেটা কখনোই থাকে না। ওই যে নিরন্তর কথাটা বলেছিল, আমি বলছিলাম তখন যে তুই এমন লিখবি না যেটা যাদের জন্য লিখছিস তারা কিছু বুঝলোই না। আমি এমন একটা ছবি আঁকলাম, ছবিকে দেখো, তার বিমূর্ততার দুটো রকম ব্যাপার হয়। বিমূর্ততা দেখে তোমার ভালো লাগার একটা অনুভূতি অন্তত হতে হবে ভেতরে, তুমি বুঝতে না পারো। আমরা কি রাগা, ওই যে ধরো বিভিন্ন রাগ, কালকে আমি সন্তুষ্ট শুনছিলাম শিব বর্মা এবং ওই ইয়ের কি বলে আমাদের ওস্তাদজি মারা গেলেন, যাক। তো হ্যাঁ জাকির হোসেনের তবলা আর ইয়ে ছিল,
সন্তুরটা ছিল। আমি অনেকক্ষণ ধরে রাত্রেবেলা শুনছিলাম। শুনে ব্যাপারটা হচ্ছে যে আমি তো শাস্ত্রীয় সঙ্গীতের কিছু বুঝি না। কিন্তু এটা একটা ব্যাপার যে ভালো লাগে। একটা ছবি অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখে আমি হয়তো তার সবটা বুঝবো না, কিন্তু ভালো লাগার অনুভূতিটা থাকে। কিন্তু এমন লেখা তুমি ইদানিংকালে অনেক দেখতে পাবে যেগুলো দেখে তোমার ভালো লাগার অনুভূতিটা কোনো রকম ভাবেই তুমি সেখান থেকে পাচ্ছ না। অথচ তাকে কবিতা বলা হচ্ছে। আমি এটা বলার সুযোগ পাচ্ছি বলে এখানে বলে দিচ্ছি আরকি। আমি কবিতা তো বলবো না, কিন্তু এই কথাগুলো বলি। তোমার সাবজেক্ট যা তার সঙ্গে মন্দাক্রান্তার লেখাতে আমি জয়িতাকে সেটাই সাক্ষী রেখে বলছিলাম যে মন্দাক্রান্তার লেখা পড়লে পরে বোঝা যায়, নীরেন্দার লেখা পড়লে পরে বোঝা যায়, শঙ্খ ঘোষের লেখা পড়লে পরে বোঝা যায়। ছোটদের লেখার ক্ষেত্রেও কত এক্সপেরিমেন্ট করেছেন। আজকে সরলার মৃত্যুদিন, আজকে 23শে ডিসেম্বর সরল দে মারা গেছিলেন এই দিনটাতে। আর 25শে ডিসেম্বর আসছে আরেকজনের প্রয়াণ দিবস। তাদের কবিতা পড়লে পরে ছোটদের লেখাই হোক বড়দের লেখাই হোক না কেন, সেটা যাদের জন্য ভেবে লিখছেন এটা পড়ে বোঝা যায় তাদের জন্য ভাবনাটা তাদের দৃষ্টিকোণ থেকে ভেবেছিলেন। সেটা নীরেন্দাও, সরল দে তো অবশ্যই ছোটদের জন্য যখন লিখেছেন বা বড়দের জন্য যেটুকু লিখেছেন সবটাই। ওইটা না থেকে না, যদি খুব কেরামতি করা হয়, খুব কসরত করা হয় লেখা নিয়ে, তাহলে আমার মনে হয় সেটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে যায়। অন্তত আমি বুঝি না। সেটা হয়তো একটা কিছু হয় যেটা মন্দাক্রান্ত বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু কারণ আমার বোধের বাইরে তো আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটুকু বুঝি সেটুকু দিয়ে আমার ভালো লাগাটুকুর কথা আমি বলতে পারি, এইটুকুই। নাও এবার তুমি বলো। আমি কিন্তু অনেকক্ষণ আছি, এতক্ষণ থাকার কথা ছিল না। শাশ্বতের প্রথম অনুষ্ঠান বলছে না, সেই কারণে আমি বাধ্য হলাম। না, আমরা কিন্তু শুনছি, মানে আমি তো আপনাকে লাইভে কোনোদিন পাইনি, তো এটা কিন্তু খুব ভালো লাগছে যে আপনি আমারও এত খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে খুব আমারও সুন্দর খুব ভালো। হ্যাঁ, এই যে আপনি বললেন না যে ওই যে পংক্তির মধ্যে নীরবতা ব্যাপারটা বললেন না, তো আমরা যখন উচ্চারণ করি তখন ওই আমাদেরও মানে যেগুলো আর একদম কি, একদম ঠিক। যেগুলো মানে মানে আবৃত্তির তো কোনো রুলস এন্ড রেগুলেশনস কিছু নেই, কোনো ফর্মও নেই, কোনো স্বরলিপিও নেই, তো সেটা তো পুরোপুরি বোধের উপর নির্ভরশীল একদমই। তো ওই যখন পংক্তির ব্যাপারটা আসছে, ওই যে নীরবতা ব্যাপারটা আপনি বলছেন, যখনই কোনো কবিতা উচ্চারণ হচ্ছে তখন এমফ্যাসিস থাকছে শব্দে, আর নীরবতার ব্যাপারটা চলে আসছে। নীরবতা মানে একটা স্টেপ থেকে আমি যখন আর একটা ব্যাপারে যাচ্ছি, তখন সেই নীরবতাটা কাজ করছে সেই জায়গাটাকে একদম মানে পরিপূর্ণ করার জন্য। অনেকে মানে থামতে জানেন না, অনেকে, এটা আমি দেখেছি, একদম হুড়হুড় 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 করে পড়ে যাচ্ছেন। কিন্তু নীরবতার খুব দরকার। মানে আপনারা যারা আমাদের কাছে কবিতা লিখে আবৃত্তির মানে আমরা যারা পাই আর কি রসদ, তো আপনাদের যে চিন্তা ভাবনাগুলো, আমার যেটা মনে হয় যে নীরবতার মধ্যেও সেটা কিছুটা তুলে তো আনা যায়। আমি যদি একটু একটু যদি পজ দিয়ে দিয়ে ব্যাপারটাকে দিতে পারি, ব্যাপারটাকে ঠিকঠাক পরিবেশনার মধ্যে, হয়তো সবটা আমি কবির ভাবনা চিন্তার মধ্যেও হয়তো করতে পারবো না, কিন্তু তাও আমি কিছুটা ধরতে পারবো। তার জন্য আমাকে আগে কবিতাটা এতবার ধরে পড়তে হবে, এখন তো কেউ পড়েই না, একটা কবিতা পড়লো আর ফেসবুকে দিয়ে দিল, ব্যাস। তো এটাই। কিছুক্ষণের জন্য আমি আসলে ব্লুটুথটা আমার হারিয়ে গিয়েছিল। হঠাৎ করে হারিয়ে যাওয়ার ফলে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। অন্য একটা ফোন থেকে শুনছিলাম, কিছু মনে করবে না, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, চন্দনদার কথাও শুনছিলাম, জয়িতাদির কথাও শুনছিলাম, কিন্তু অন্য একটা ফোনের মাধ্যমে দিয়ে। এইবার কবিতা দিল। কখনো হারিয়ে যায় না, এরকম কিরকম একটা বিষয় বলছিলেন বোধহয় জয়িতাদি, তাই তো? হ্যাঁ, কি বললেন? কিন্তু বলছি কবিতা কখনো হারিয়ে যায় না, তাই তো? হারিয়ে যায় না, এবং কবিতার মধ্যে যে পংক্তির মধ্যে যে নীরবতা ব্যাপারটা উনি বলছেন না, যে সাইলেন্স, মানে একদম নৈঃশব্দ যে ব্যাপারটা, মানে কি বলবো আর কি, যে নিঃশব্দ বা সাইলেন্স ভীষণ কাজ করে। নীরব আমাদের থাকতে হয় সেই আগের পংক্তির সঙ্গে পরের পংক্তির একটা রিলেট করার জন্য। কারণ যখনই কোনো নীরবতা আমি দিচ্ছি কোনো লাইনের পরে বা কোনো পংক্তির পরে,
আমাকে মনে রাখতে হবে যে আগের যে লাইনটা, আগের যে শব্দটা, সেটা পরের শব্দকে বিশেষিত করছে বা কোয়ালিফাই করছে, এবং সেইটাকে ভেবে কিন্তু ব্যাপারটাকে আমাকে উচ্চারণটা করতে হবে সেই বোধের জায়গা থেকে। তার জন্য নীরবতা ভীষণ জরুরি, যেটা আমাদের চন্দনদা বললেন। আর লেখালেখি তো চেষ্টাই সেটাই। করি না। ওরে বাবা, কবিতা আমি একবার ভুল করে লিখে ফেলেছিলাম, সেটা নিয়ে আমি চন্দনদার মুখেই পড়েছিলাম। এবং উনি আমাকে এটা বলেছিলেন, তুমি লিখেছো, ভালো করেছো, ভালো লিখেছো। এটা আমার একটা খুব বড় পাওনা ছিল, এটা উনি আমাকে বলেছিলেন। তো আজকে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে ছড়া না কবিতা। চন্দনদা খুব সুন্দরভাবে ধরিয়ে দিলেন যে হ্যাঁ, যাকে কবিতা আর ছড়ার মানেটা। আমরা আসলে অনেক কিছু মনে করি যে শব্দ বোধহয় শব্দটাকে মালা দিয়ে গাঁথলেই হয়তো কবিতা হয়ে যায়। আবার কখনো কখনো মনে করি যে এটা বোধহয় ছড়া হয়ে গেল, কিন্তু আমাদের ধারণাগুলো যে সত্যি এমনটা নয়। কবিতার যে বিভিন্ন ফর্ম আছে সেইগুলো আহ, আহ, শুন- এটা আমি আমার একটা চন্দনদার মানে আমি একটা বিষয় নিজে বলছি আর কি, নিজে থেকে যেচে বলছি যে চন্দন না যেটা না যেতে বললো, নয়, আপনি না বললে আমরা হ্যাঁ জানতেও পারবো চন্দন না। আমাদের আমাদের অনেক কিছু চন্দন শেখার যেটা আছে আপনার বললো থেকে। চন্দন যেটা বললো কবিতা ও ছড়া, এটা এই ব্যাপারটাতে আমি খুব পরিষ্কার থাকতে চাই। উম, আমি শুরু করেছিলাম প্রেমের কবিতা দিয়ে, তারপরে সেই প্রেমের কবিতা উচ্চকিত থেকে সেই শহীদ মিনারে উঠে গিয়ে বলে দেবো আকাশ ফাটিয়ে ইন্দ্রকাকু আমার প্রেমিক, সেই আকাশ ফাটানো প্রেম, তারপরে গোপন প্রেম, পরকীয়া, এগুলো সবই দিয়ে আমি শুরু করেছিলাম। তারপর সে যে সোচ্চার বক্তব্য সেটা অনেক নিভৃত হয়ে আসে, যত আমি পরপর পরপর লিখতে শুরু করি নিভৃত কবিতা হয়ে আসে। তো আমি সেরকমই একজন নিভৃতচারী কবি ছিলাম। হঠাৎ করে রাজনীতিতে আসার পর আমি যে কবিতাগুলি লিখি সেগুলো আসলে স্লোগান, এবং সেগুলো রাজনৈতিক কবিতা কখনোই নয়, সেগুলো রাজনৈতিক ছড়া। সেইগুলোর জন্য যখন মানুষ আমাকে ভালোবাসে আমি কোথাও একটা ইনসিকিউর ফিল করি, সত্যি করি। যে আমাকে লোকে, আমি হয়তো একটা রাজনৈতিক ছড়া পোস্ট করলাম, সেখানে কিন্তু প্রচুর কমেন্ট আসে, অনবদ্য কবিতা, অসামান্য কবিতা, অসাধারণ কবিতা, মন ছুঁয়ে গেল, শুভেচ্ছা অফুরান, প্রচুর কমেন্ট আসে। সেখানে কিন্তু আমি নিজেকে নিজেকে নিজে সন্দেহ করি যে এই কি আমার কবিতা, এই কি আমার, এটা তো আমার কবিতা নয়, এগুলো আমার ছড়া, এগুলো রাজনৈতিক ছড়া, এগুলো স্লোগান। এই বোধটা কিন্তু আমাকে অত্যন্ত সাবধানী করে রাখে, আমাকে অত্যন্ত নিরাপত্তাহীনতার নিরাপত্তা মানে হীনতার একটা জন্ম দেয় আমার মধ্যে। সেই জন্য গত কয়েকদিন হলো যে আমি আমার মূল সুরে ফিরতে শুরু করেছি। এগুলো অবশ্যই আমার ফেসবুকে পোস্ট করার নয়, তো কি মনে হলো একদিন করলাম। তাতে একজন আমাকে মন্তব্য করেছেন যে আপনি তো আমাদের উজ্জীবিত করবেন, আপনার কবিতায় এত বিষাদ কেন, বোঝো ঠেলা। আমি তো বিষণ্ণ একজন মানুষ, আমি বিষাদের কবিতাই লিখে এসেছি। সেই কবিতাই আমি লিখেছি, মামা পোস্ট করা উচিত হয়নি, কারণ আমার পোস্ট করা যে ছড়াগুলো, রাজনৈতিক ছড়াগুলো, সেগুলো এখন মানুষের কাছে বেশি পৌঁছাচ্ছে। কিন্তু আমি যদি ফিরে আসি আমার কাছে, আমার নিজের কাছে, সেটা আমার নিজের প্রতি দায়বদ্ধতা। তা আমি আবার মানে রিসেন্ট পাস্টে আমি কিন্তু আবার নিজের সেই মূল সুরে ফিরে এসেছি, এবং ফিরে আসতে পেরেছি যে এর জন্য আমি আমার কি বলবো মাই মিউজ, আই ডোন্ট নো, মানে কে 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 আমার কবিতার ঈশ্বর, মানে যেই হোক না কেন, সে হয়তো আমি নিজে, আমার অন্তরাত্মা, তার প্রতি আমার কৃতজ্ঞতা যে আমি ফিরে আসতে পেরেছি আমার কবিতা, এটুকুই আমার বলা। চন্দন কি বলবে? হ্যাঁ, কি বলবো, শাশ্বত তো নেই আপাতত দেখতে পাচ্ছি। আমিই বলি যে প্রথম কথা তোমাকে স্বাগত নতুন করে। কারণ তুমি এই যে ফিরে আসার কথা বলছো, এটা খুব জরুরি একটা দরকার ছিল। এটা আমি তোমাকে বলতে পারিনি কখনো, কিন্তু মনে হয়েছিল যে বলা দরকার আর কি। তুমি আহ এটা ঠিকই যে আমাদের বাইরের ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন এবং আমাদের চারিদিকের এই কিছুটা নৈরাজ্যই আর কি, কিছুটা কেন অনেকটাই।
বিক্ষোভ, ব্যাপ্ত নৈরাজ্য আমাদের মানসিকতায় খুব একটা প্রভাব ফেলে, এবং সেখান থেকে তুমি যে মগ্নতা নিয়ে কবিতা লিখতে, সেখান থেকে তোমার বিচ্যুতির জায়গাটা, আমি বিচ্যুতিই বলছি, মানে ওই জায়গা থেকে বিচ্যুতি। তুমি যা করেছো সেটা বিচ্যুত হয়ে করনি, কিন্তু তোমার নিজস্ব যে জায়গাটা তুমি এক্ষুনি বললে যে আমি আবার ফিরে আসছি, তার মানে তুমি সেখান থেকে সরে গেছিলে, সরে যেতে হয়েছিল তোমাকে, তুমি সেখানটা আবার ফিরে আসছো। এবং এটা ঘটনা যে তোমার ওই যে লেখা, তা সবগুলোকে তো কখনোই কবিতা বলা যাবে না, তুমি নিজেও বলছো যে ছড়া। আমি বলছি যে ছড়াও নয়, অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার খুব মানসিক একটা বিক্ষোভ, সেটার একটা প্রকাশ মাত্র। এবং স্লোগান। এবং সেটা কেন অন্যদের কাছে খুব গ্রহণযোগ্য, ওই যে বলছে অনেক লাইক, আমি আগেই বলেছি লাইক দিয়ে কিছু বিচার হয় না, সেটা অনেক লাইক পেতে পারে কারণ সেই যে বিক্ষোভটা, সেটা আরো অনেকের বিক্ষোভের সঙ্গে একাত্ম করে দেখার একটা জায়গা ছিল হ্যাঁ, লোকের। আসলে একটা কথা এই ফাঁকে আমি বলি যে পবিত্র স্যার, শ্রদ্ধেয় পবিত্র সরকার, তিনি আমাকে বলেছিলেন একটা অসামান্য কথা, মানে আমার কাছে সেটা একেবারে মানে চিরদিন মনে রাখার মতো। তো উনি আমার বইয়ের ভূমিকায় লিখেছিলেন যে বন্দ্যাক্রান্ত যে কবিতাগুলি লেখে সেগুলো গণকবিতা, মানে সঙ্গীত যেমন গণসঙ্গীত হয়ে উঠতে চায় কখনো কখনো সোচ্চারে স্বর গণ মেলানোর জন্য জনতার গণকবিতা, হ্যাঁ স্বরে, হ্যাঁ, ঠিক। গণকবিতা। তো উনি ঠিক। বলেছিলেন যে মন্দাক্রান্ত যেগুলো লিখছে সেগুলো হচ্ছে গণকবিতা, এরও প্রয়োজন আছে। হ্যাঁ, প্রয়োজন আছে তো, স্যার তো নিজেও লেখেন, স্যার তো নিজে অবিরাম লিমেরিক লিখে যাচ্ছেন, কন্টেম্পোরারি বিভিন্ন ঘটনা, নানা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিদিনই 2, 3, 4টে করে লিমেরিক লিখে যাচ্ছেন। স্যার অনেক ব্যস্ততার মাঝখানেও সেগুলো লিখে যাচ্ছেন, আমি তো খুবই রোজই পড়ি সেগুলো, এমন লিখে যাচ্ছেন, কারণ উনি ওটাকেও, আমিও মনে করি তো ওটা আমাদের দায়বদ্ধতা, তো আমিও লিখি কোনো একটা ঘটনা ঘটলো, তার পরিপ্রেক্ষিতে আমি যদি খুব নির্বাক হয়ে বসে থাকি, আমি একজন বিশিষ্ট কবি এবং খুব উচ্চ মার্গের কেউ একজন হয়ে গিয়ে বসে থাকি সাধারণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, সেটাতে খুব ভালো কাজ হয় না। এবং এটা আমি বারবার করে বলি, সেটা রবি ঠাকুরকেই বলো, নজরুল ইসলামকেই বলো, যারা এই গদগদ হয়ে রবীন্দ্র জয়ন্তী বা ইয়ে করে, তারা একটা জিনিস তো ভুলে যায় যে এরা কেউ রাজনীতির জগৎ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখেননি, সে কথাটা কিন্তু ভুলে যায়। রবীন্দ্রনাথ ওই যে বলে রাজনীতি করবেন না, একটা কথা বলে না যে ছোটদেরকে বলতে হবে রাজনীতি করবে না, রাজনীতি করবে না, মিছিলে যাবে না, রাজনীতি করবে না, মানে আরো নির্দিষ্ট করে বলা হয় মিটিং মিছিলে, কেন আবার মিটিং মিছিলে যাওয়া? তাহলে তো রবি ঠাকুরকে ধরে মানে কি বলবো, বকাঝকা দিয়ে দেওয়া উচিত ছিল। মিটিং মিছিলে তো যাওয়ার প্রবণতা তো তার মধ্যে চূড়ান্ত ভাবে ছিল, তিনি বহু গেছেন। আমি তো জানি তার খুব ভালো সুন্দর গলা ছিল, এরকমই একটি মিটিং এ গিয়ে তিনি নিজের গলাটি হারিয়েছিলেন, গলার স্বর, যে অনেকক্ষণ ধরে বক্তৃতা দেওয়ার পর তাকে গান গাইতে বলা হয়েছিল, এবং তিনি সেই গান গাইতে গিয়ে তার গলা চিরকালের জন্য নষ্ট হয়ে গেছিল। তখন ওই, এখন তো আর মাইক্রোফোন আছে, তার ভলিউম বাড়িয়ে দিলেই চলে, তার তো সেই উপায়টা ছিল না, তাকে ওই তারস্বরে গান গাইতে গিয়ে তার গলাটি নষ্ট হয়েছিল, সেটা আমি পড়েছিলাম। তো যাই হোক, সেটা কথা না, কিন্তু কথা হচ্ছে সেটা নজরুল ইসলামই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, সুকান্ত ভট্টাচার্যই হোক, বা অন্য অনেকেই হোক, খুব নির্লিপ্ত হয়ে রাজনীতির জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা, আমি রাজনীতিও বলছি না, যে ঘটনা প্রবাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা, সেটা যদি রেখে কেউ নিজেকে খুব বিশুদ্ধাচারী করতে চায়, তাহলে পরে তার লিখে লাভ কি আছে, এটা আমিও মনে করি, আমি এটা মৃদু আমি মনে করি। উল্লাসযুক্ত, আমি আরব গেরিলাদের সমর্থন করি। হম। সেই সেটার কোনো মানে হয় না, ওই কাব্যচর্চার আমি খুব একটা পক্ষপাতী নই। তুমি করো তোমার সাহিত্য, নিঃসন্দেহে তোমার ফিরে আসার জায়গা, তুমি যেমন বলছো তোমার ফিরে আসার জায়গাটা, হ্যাঁ প্রত্যেকের নিজস্ব একটা জায়গা থাকে, সেখানে তুমি ফিরে আসবে, লিখবে, কিন্তু এমনটা নয় যে আমি ফিরে এসেছি সুতরাং আমি আমার বাইরের জগতের সমস্ত কিছু দরজা জানলা বন্ধ করে দিয়ে আমাকে এখন না, সাহিত্য চর্চা করে অবশ্যই যেতে তা হবে। তুমি সেটা পারবে আমি না তো, দেখতে তুমি পেরেছি। পারবে না, তুমি পাগল হয়ে যাবে তো তাহলে, তুমি তো মানে অন্য অবসাদে ভুগতে থাকবে আরো গভীর ভাবে, তুমি পারবেই না, তোমাকে বেরোতেই হবে, তোমাকে ওই একাডেমি চত্বরে গিয়ে দাঁড়াতেই হবে মঞ্চের সামনে কোনো একটা ঘটনা ঘটলে, না, তুমি এখন তো পারবে? লাগাতার অনশন, এই লাগাতার অবস্থান মঞ্চে তো প্রায় রোজই যেতে হচ্ছে এবং কবিতা পড়তে হচ্ছে, মানে একদম তাই, রাজনৈতিক একদম তাই, কবিতা ওখানেই, জরিনা তুমি ক্রসিং এ। ওই দরজা জানলা বন্ধ করে শব্দ আর ইয়ে নিয়ে কসরত করে যাওয়াটা কবিতা নয়, ওটা আমি মনে করি না, তুমিও কবিতা মনে করো না। অ্যাকচুয়ালি স্বতঃস্ফূর্ত একটা মানে প্রকাশ, স্বতঃস্ফূর্ত হ্যাঁ মানসিক হ্যাঁ, অবস্থার একদম একটা
কারণ হ্যাঁ, এই জয়িতা চুপ করে আছে অনেকবার, আমরা বকে যাচ্ছি। না না জয়িতা দি, জয়িতা আমি অফলাইনে জয়িতা দি, প্রচুর বকে কিন্তু, মানে জয়িতা প্রচুর বকবক করার জন্য বিখ্যাত। তুমি জয়িতাকে চেনো না, আমি বহুত দিন ধরে চিনি ওকে। আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, তুমি একটা কথা বলেছো, না জেনেই বলেছো, নবনীতা দেব সেনের কথাটা তুমি নিয়ে এসছো। ওটার সঙ্গে বোধহয় জয়িতা পারবে, কারণ জয়িতার মুডটা কিন্তু ওই রকম। নবনীতা দি যেমন খুব মেজাজে থাকতেন না, বেশ একটা দারুণ রকম আর কি, ফুটফুটে একটা মেজাজ, একদম। সবসময় একদম সবসময় উড়ে বেড়াচ্ছেন। সেই আর কি। ওর বাড়িতে যেতাম তো, ওই ভালোবাসায় বহুবার গেছি, গেলে পরেই বা টেলিফোনের উল্টো দিক থেকে যে কথা বলতেন আর কি, সে বললেই মনে হতো একেবারে মানে একদম কেমন এই কালকেই ফোনটা নামিয়ে রেখেছিলেন আবার কথা বলছেন আর কি। আমি খুব মানে খুব অনেক কথা হতো না, কিন্তু যেটুকু কথা হতো, যেটুকু লেখালেখি আমার কাছে আছে আর কি, ছোট্ট ছোট্ট চিরকুট দু একটা, যে একটা লেখা পাঠিয়ে, ছোট্ট একটা ছড়া হয়তো পাঠিয়েছে, চন্দন এটা কিন্তু ছবি করতে হবে, ভালো করে রঙিন করতে হবে, অমুক তমুক, সেই লেখার মধ্যে। এবং সেই লেখাটাও এমন, এখান থেকে কেটে একটুখানি ওই লেখাটার অর্ধেক লাইন এখানে আর অর্ধেকটা লাইন ওই মাথায়, সে বিচিত্র হবে আর কি। দেখলেই বোঝা যেত যে কিরকম। সেটা জয়িতার আছে, জয়িতা ওরকমটা নয় কিন্তু আছে আর কি। ওর পায়ে সর্ষে বাঁধা আছে, এবং তুমি জানো না, ওর খালি ঘুরে বেড়ায়। এই এখন এখানে আছে তো, আজকে আজকে এখানে আছে তো, ও কালকে কিংবা পরশুদিন তুমি দেখবে যে ওই পুরুলিয়ায় বা ওই কোনো পাহাড়ের মাথায় গিয়ে বসে আছে। আহা, ওটা করে, দারুণ। দু ওটা করে। তিনটে এবং ওটা যদি ও লেখে, ও লিখেছে মেঘালয় নিয়ে, ঠিক আছে, মেঘালয়ে ও সেই গুহাতে আমিও ঢুকেছিলাম, ওখানে ও ঢুকেছিল, ঢুকে বেরিয়ে এসছে, আমিও বেরিয়ে এসছি, ও বেরিয়ে এসছে। আমি দেখেছি যে ও বেরিয়ে বেরিয়ে আসতে পেরেছে। সুতরাং মানে মেঘালয়টা আমিও খুব এইটুকু ঘুরেছি। জায়গা, এইটুকু জায়গা, হ্যাঁ, মানে আমি ভাবছি এই এত বিশাল বপু নিয়ে আমি কিভাবে যাব। তারপরে আমার মনে হলো যাবো আমি বটে, সে ফিরে আসি আর নাই আসবো, যাবো আমি এখান দিয়ে, যা হয় হবে। উমা, তারপর দেখলাম চলে গেলাম। মানে আমার তো আরো কিছু, আমার মনে হয় পাহাড় থেকে ওই যে একটা সেই কি বলে ওটাকে, প্যারাগ্লাইডিং তো করেছি, প্যারাগ্লাইডিং না, ওই যে ঝাঁপ দিয়ে একটা বলে না, সেই একদম উপর বানজি থেকে পড়ে। জাম্পিং, হ্যাঁ বানজি হ্যাঁ, জাম্পিং। হ্যাঁ, আমি ওটা ভেবেছিলাম করব, কিন্তু আমার হাজবেন্ড করতে দিল না। তো আমাকে বললো যে তুমি যদি নিচে যাও তাহলে হাত পা ভেঙে লাভ নেই, একেবারে গুঁড়ো হয়ে চলে যেও, মানে গুঁড়ো হয়ে ফিরে এসো না আর কি, যদি গুঁড়োই হয়ে যাও তাহলে একদম চলে যেও। তো এমন করে বললো না, আমার খুব ভয় লেগে গেল যে গাড়িটা কাঁদবে। ঠিক আছে, আমি মন্দাক্রান্তকে এরপরে নিয়ে যেও, তুমি দিদিকে নিয়ে যেও, দিদিকে সঙ্গে একদম, করে নিয়ে আমি যেও। আমি আপনাকেও নিয়ে যাব, আপনার মেঘের খোঁজে আমার লাগবে, আর দিদি ভাইকে নিয়ে যাব একসাথে, আমরা সবাই মিলে। এবং সেখানে তো খালি শুনবোই আপনাদের, মানে আপনারা এত সুন্দর আলোচনা করছেন, সেখানে যে আমি এই মুহূর্তে আছি, এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি, এবং সেটা বছর শেষের সপ্তাহে আমার প্রাপ্তি। মানে এটা আমার কাছে একটা খুব বড় ব্যাপার, কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো, খুব ভালো লাগার ব্যাপার। এবং শাশ্বতদা অনেক ধন্যবাদ আপনাকে আর আমার কাশির শাশ্বতকে জন্য। আমি না, ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ। অন্য কারণে, যে মন্দাক্রান্তের সঙ্গে আমার না দেখা হলো অনেকদিন পরে, দেখা হয় না না, তো, অনেকদিন ধন্যবাদ, পরে দেখা হলো। ধন্যবাদটা প্রাপ্তি কিনা জানি না, ধন্যবাদটা প্রাপ্তি কিনা জানি না, কারণ হচ্ছে আমরা দেখছি ফেসবুকে কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমি না বা ভাবছি আমরা যে আলোচনা করছি তাদের জন্য তবে কিন্তু লাইভটা কি হচ্ছে, কারণে লাইভটা বুঝতে পারছি না। লাইভ হচ্ছে কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না, অনেকে মেসেজ করছেন দেখতে পাচ্ছেন ঠিক না, আছে, হয়তো পরে পরে দেখতে দেখা যাবে, পাবে, জানি পরে না, শেয়ার করে দিও, কোনো দেখতে টেকনিক্যাল পাবে। প্রবলেম হতে পারে। হ্যাঁ, আপনি পরে শেয়ার করে দেবেন, অসুবিধা নেই, সেখানে দেখতে পাওয়া যাবে। যাই হোক, আহ আমরা দিদির কাছ থেকে মানে জয়িতাদির তো অনেক কথা শুনে ফেললাম। জয়িতাদি বেড়াতে যান, জয়িতাদি কবিতার মধ্য দিয়ে থাকেন, মাঝে মধ্যে আবেগে ভাসেন, ভাসতে ভাসতে এবার মেঘের দিদি দেশেও চলে যান। না না, মেঘের দেশে চলে যাচ্ছেন মাঝে মধ্যে, তারপর মাঝে মধ্যে মেঘ নিয়ে বাড়ি ফেরেন। যাই হোক, একটা কবিতা জয়িতাদিকে আমি বলবো, একটা কবিতা। আমি দিদি ভাইয়ের এবং দাদার একটা দুটো কবিতাই আমি করব। আহ, মানে কবিতা আমি পাঠই করছি আজকে, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কানটা ধরে, আমি একটু পাঠ করি। এই আমার অর্জুন কৃষ্ণচূড়া কথা বলবে না তো? না না, ওটা না, ওটা না, ওটা প্লিজ না, ওটা প্লিজ না। না, ওটা না, ওটা না।
ওটা না, আমি একটা বেশ ছন্দের মানে বেশ এর মতো আছে একটা কবিতা, কে করে রাখলাম, এক মিনিট। কোথায় গেল কবিতাটা? ভাবলাম পাতাটা মুড়ে রাখবো আর পাতাটা এই করে রাখবো। এখানে তো মানে অনেক রকমের সেই কাব্যগ্রন্থটা আপনার, এটা বোধ হয় দাঁড়ান এক মিনিট, আগে এটা চন্দনেরটা পড়ে নিন। এই কবিতাটা, হ্যাঁ ওটা তোমার সামনে, হ্যাঁ ওটা তোমার সামনেই আছে, পড়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, চন্দনদাকে দিয়ে শুরু করি। আচ্ছা, ওই মেঘের খোঁজে থেকেই পড়ছি আমি, অন্য মেঘ পড়ছি। ব্যস্ত বাগিস একখানা মেঘ, একটুখানি মুচকি হেসে আপন মনে ব্যস্ত হয়ে গড়গড়িয়ে চলল ভেসে। আরেকটা মেঘ কেমন যেন রংচটা আর বিবর্ণ সে, মনের মতন রং যে কোথায় সেই কথাটাই ভাবছে বসে। তারই পাশে যে মেঘখানা স্বভাব ওরও যায় না বোঝা, এদিক ওদিক ঘুরছে শুধুই, পাচ্ছে না ঠিক চাইছে ও যা। অন্যদিকে আরেকটা মেঘ নেই যেন তার চিন্তা কোনো, ঘুমিয়ে আছে কাদার মতন ভর দুপুরে এই এখনো। একখানা মেঘ পুতুল পুতুল, ঠিক যেন সে তুলোর হাতি, পাগল বুঝি, দাঁড়িয়েছিল, ছুট লাগালো ফের হঠাৎই। এদের মাঝে একখানা মেঘ এমন আজব এমন ভুল করে সে কেবল ভাবে মেঘ নয় সে শিমুল তুলো। আহা, কি সুন্দর কবিতা, কি দারুণ সুন্দর দারুণ বললেন দারুণ, আপনি। দারুণ সত্যি দারুণ সত্যি মানে দারুণ 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 দারুণ। দারুণ দারুণ। দিদি চন্দনদা যেগুলো দিদিকে লিখেছেন বলবো, আমি তো প্রথমে হাসি, প্রথমে আমি হেসে হ্যাঁ। ফেলি, তারপর আমি কি দারুণ হচ্ছে চন্দন, আর আপনি পড়েছেন এত ভালো। মানে আমার মানে সবকটাই আর কি এত ভালো লাগে ওনার এইগুলো। একদম আরেকটা একদম। আমি তো মন্দাকান্তা লিখে, লিখেছেন। হ্যাঁ মন্দাকান্তা দিয়ে একটা বলছি, কথা খুব ফেসবুকে চলে না, মন ছুঁয়ে গেল। মন ছুঁয়ে গেল। চন্দনের কিন্তু সত্যি মন ছুঁয়ে যায়। আমি না আপনার ওই আমি না আচ্ছা আচ্ছা পেয়েছি পেয়েছি। আমি জাস্ট তখন বসে বসে বেশ কিছু মানে আমি যেগুলো নিজেও পড়েছি, আমি একটা দুটো একটুখানি মার্ক করলাম যে আমি আপনাকে পড়ে ওটা শোনাবো। গেল রে ভাই। ঠিক আছে, আমি আপনারই শোনাচ্ছি, আমি মন্দাক্রান্তে শোনাই একটু। ওটাতে অনেকগুলো ভাগ আছে। একদম একদম। নিখোঁজ নাবিকের গান, জলছবি, শ্বাসকষ্টের রাত, চোখ আর নীল নদের তীরে। তো কবিতা হচ্ছে মন্দাক্রান্তা। মুশকিল দিনরাত ধরেছি ভাঙা হাল, ঢেউ তো উত্তাল আকাশ ঘোর, উত্তর দক্ষিণ। মুশকিল দিন কাল, দিন রাত নয়। এই দেখুন আমার এখানে দাঁড়ান, দিন দিন কাল, তাই তো? ধরেছে ভাঙা হাল, দিন হ্যাঁ, কাল। এইখানে দিন রাত ছিল। আমি ভেবেছি এখানে তো এটা পাচ্ছি না, রাত আর কালের তো মিল হচ্ছে না সেখানে। দিনকাল, আমি আবার শুরু করছি। মুশকিল দিনকাল ধরেছি ভাঙা হাল, ঢেউ তো উত্তাল আকাশ ঘোর, উত্তর দক্ষিণ ভুলেছি বহুদিন, ভ্রান্ত দিকহীন বরাত জোর। ধরবার মাত্রই আরে সে গেল কই, আস্থাহীন নই তবুও আজ,
বিশ্বাস বদলায় যেভাবে ভেঙে যায় অস্ত সন্ধ্যায় মেঘের সাজ। নক্ষত্রের রাত বাড়িয়ে দেবে হাত, সেই আলোকপাত কেমন দূর, কোন পথ কোন দিক, কে বলে দেবে ঠিক উগ্র আস্তিক মুমুক্ষুর। ঈশ্বর কোন জন, তাকে যে প্রয়োজন নয় নিমজ্জন সুনিশ্চিত। ঝলসায় বিদ্যুৎ, আকাশে আলোদূত, আমরা প্রস্তুত, কোথায় জিত। এরপরে জলছবি। এই একটাই ঠিক আছে, আর না। থ্যাংক ইউ। না না, আমার আমার যে পছন্দেরটা না সেটাই না, আমি আরেকটা পারলাম। আরেকটা না শুনলে হবে না, আরেকটা শোনাতে হবে তো আরেকটা। 1 ঘন্টা হয়ে গেছে। না 1 ঘন্টা হয়নি, এই হলো 1 ঘন্টা। ও আচ্ছা, এই আর কিন্তু 2 এখন সেকেন্ড বলি, একটা ছোট্ট বলি। হ্যাঁ বলুন 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 বলুন। ভাসান, ছদ্মপুরাণ থেকে। মেঝেতে পুরনো ঘরে পড়েছিল অগোছালো শাড়ি। যুবতীটি এমন আনাড়ি, সেটুকুও ফেলে রেখে মাঝরাত্রে পেরোলো চৌকাঠ। সেখানে ঘরের বাইরে পড়েছিল অনিশ্চিত মাঠ। যুবতীটি ভেবেছিল রোজ রাত্রে বিকোবার চেয়ে একদিন অন্ধকার বেয়ে চলে যাবে এই অন্ধকূপ থেকে দূরবর্তী ঘাটে। এ তার প্রথম ঘাট, নারী জন্ম ভেসে ভেসে কাটে। সে ভারী নির্বোধ মেয়ে, অন্ধকার তার নৌকো নয়, নদীতেও বাঁকে বাঁকে ভয়। 7 ঘাটে ভাসতে গেলে সাঁতারও তো জানাটা জরুরি, অথচ যুবতী আজও ভাসতেই শেখেনি পুরোপুরি। যা হবার তাই হলো, মেয়ে যেই ডিঙি দিল খুলে, কোথা থেকে তখনই সমূলে বেআব্রু শরীরে তার গিথে গেল আদিম পৃথিবী। অন্ধকার একা নয়, দলবদ্ধ তারা মৃতজীবী। গণধর্ষণের পর খোলা মাঠে পড়ে রইল লাশ, কণ্ঠে ছেঁড়া ব্লাউজের ফাঁস। 2-3 দিন পরে কারা লাশ পুঁতে গেল তাড়াতাড়ি। সে ঘরে নতুন মেয়ে, অঙ্গে সেই ছেড়ে যাওয়া শাড়ি। থ্যাংক ইউ জয়িতা। আমি তো সেটা লিখেছি, তুমি তো সেটাকে প্রাণ দিলে। আমার খুব পছন্দের বেশ কয়েকটা কবিতার মধ্যে এটাও একটা, আমার খুব ভীষণ পছন্দ, এবং এটা তো বর্তমান সময় খুব রিলেট করেছি, ওই জন্য আরো মানে করলাম। আর মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে এইসব পড়তে পড়তে, না এমনি যেমন যেন একটা। আর একটা সেই আপনার যেটা গর্ভপাত বলে একটা কবিতা আছে, ওটাও যেন পড়বো একটু। একটু জয়িতা দি, একটু দিদির কাছ থেকে। দিদি একটুখানি আপনি বরঞ্চ ওটা কিছুটা পড়ুন, অন্য অন্য একটা কিছু। একটা থামিয়ে দিলেন না? হ্যাঁ হ্যাঁ কি বলছেন? হ্যাঁ দিদি কিছু বলছেন না, আপনি কি বলছেন? শাশ্বতদা আপনি কিছু বলছেন দিদিকে? হ্যাঁ না, বলছি দিদির পছন্দের একটা কবিতা। না, আমি তো বললাম, এবার জয়িতা বলুক। জয়িতার কথা আবৃত্তি শুনে আমি তো বললাম ছড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে জয়িতা দি। চন্দনদার যাবো না দিদি ভাইয়ের? চন্দন চন্দন চন্দন। আপনার মিউট করা আছে।
চন্দনদা মিউট হয়ে গেছে। 10 মিনিটটা 1 ঘন্টা ধরে আছি আমি। ও 10 10 মিনিট 10 কাউন্ট মিনিটটা করছেন। 1 ঘন্টা পুরো হয়ে গেছে। আমি তো শুনছি এবার। আচ্ছা 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 ঠিক আছে, তবু তবু একটা ছোট্ট করে একটা ছোট্ট। সেটা তো কিছু নেই আমার কাছে। আমি তো বললাম না আমি একদম অন্য জায়গায় রয়েছি। কোনো আচ্ছা আচ্ছা কিছু আচ্ছা, না নেই। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অফিসের ফাইল পড়ে দিতে পারি। সে তো আবার শনি রবিবার করতে হবে তাহলে, সেটা তো শনি রবিবার। আচ্ছা আমি একটা বলি বলো চন্দনদা, মন্দার কালকে কাছে একটা লিখবোটা বলো। কি বলে একটা আছে। আহ, বলবো? বলুন বলুন বলুন। লিখবোটা কি চন্দনদা? মাথায় কিছু আসছে না যে, মাথায় কিছু আসছে না তাও লিখতে হবে, এমন হলে ব্যাপারটা খুব বিড়ম্বনার। কলম খাতা সামনে রেখে ঝাঁকাই মাথা, খোঁজ যদি পাই ভাবনাগুলোর দু এক কণার। তুত্তরি ছাই, পাই না কিছু। ভাবনাগুলো সুযোগ পেলেই জানলা গলে কোথায় পালায়। দোষ কি ওদের, হাতছানি দেয় দুষ্টুগুলো। সত্যি বাপু, আর পারি না ওদের জ্বালায়। দেখো, ওই খেলছে ওরা রুমাল চুরি, খেয়াল করে দেখলে ওদের রুমালখানা, ওটাই তো সেই কালকে রাতে হঠাৎ পাওয়া আমার নতুন গল্প লেখার ভাবনাটা না? কালকে ওরাই বাজাচ্ছিল পাতার বাঁশি, দল বেঁধে সব কোথাও বসে বনের মাঝে। না লেখা এক আমার ছড়ার টুকরো কথা স্পষ্ট যেন জড়িয়েছিল তার আওয়াজে। গান না জেনেও গান ওরা গায় তারস্বরে। দূর থেকে তার আওয়াজ হঠাৎ আসলে কানে একটা কথাও যায় না বোঝা। কেবল বুঝি সব কবিতার ছন্দ আমার সব ওখানে। বাহ, সেদিন যখন ছুটলো ওরা আলের পথে, উড়িয়ে দিল আকাশ জুড়ে পথের ধুলো, সেই ধুলোতেই স্পষ্ট আমার পড়লো চোখে আমার ভাবা উপন্যাসের শব্দগুলো। এবার বলো, এবার বলো খাতার পাতায় লিখবোটা কি? তাই তো কিছুই হয় না লেখা আমার দ্বারা। ভাবনাগুলো আমার বড়ই বাউন্ডুলে, খামখেয়ালি শব্দরা সব ছন্ন ছাড়া। আহা, क्या बात, দারুণ गजब के। দারুণ 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 দারুণ। দেখ আমার হয়ে জয়িতা শুনিয়ে দিয়েছে। दारुण দারুণ দারুণ। दारुण दारुण। কিন্তু এটা খুব শুনতে ইচ্ছা করছে। ও প্রিয়, তোর চোখের কোণায় মৃত্যু আছে, মৃত্যু মানে জীবন নদীর ওপাশ এপাশ, স্রোতের টানে খড়কুটো কি সত্য আছে। এটা যদি মানে খুবই শুনতে ইচ্ছা করছিল, আমাকে একজন পাঠালেন আর কি। আমার কাছে নেই এখন। নেই। এটাও নেই আমার আরেকটা কাছে। হচ্ছে ঘর বলতে ছায় ঘেরা বাড়ি, দুয়ার খুলে উঠোনে পা পড়ে, এইটা বোধহয় ঘর আছে, বলতে ফিরবো তারপর। এটা আছে আমার কাছে। কবিতার নাম ঘর। ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি, দুয়ার খুলে উঠোনে পা পড়ে। ঘর বলতে ফিরবো তাড়াতাড়ি, ঘর বলতে তোমায় মনে পড়ে। ঘর বলতে মাছের পর মাছ, আলের ধারে রোদ মেলেছে পা, দিঘির কোলে ভাঙা সানের ঘাট, ভাত রেঁধেছি নাইতে যাবে না। ঘর বলতে সন্ধে নেমে এলে পিদিম জেলে বসবো পাশাপাশি, নিঝুম পাড়া, 8টা বেজে গেলে দূরের থেকে শুনবো রেলের বাঁশি।
ঘর বলতে সমস্ত রাত ধরে ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা। ঘর বলতে তোমার দু চোখ ভরে স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা। ঘর বলতে এসব খুঁটিনাটি। ঘর বলতে আকাশ থেকে ভূমি, একদিকে পথ, বিষম হাঁটাহাঁটি, পথের শেষে ঘর বলতে তুমি। খুব সুন্দর দিদি। আসলে আজকে একটা সমস্যাও হচ্ছে, মানে আমি জয়িতাদি আমাকে মেসেজ করলেন ফেসবুক লাইভ হচ্ছে, কিন্তু লাইভটা অন্য কোনো জায়গাতে আর শো হচ্ছে না। আরো একবার যারা যারা দেখতে পেলেন তাদের সকলের কাছ থেকে আমরা আজকের মানে অনুভবের কবিতা নিয়ে আবার নিশ্চয়ই আসবো দিদির, সময় যদি পাওয়া যায় আমরা এখানেই একটু দিদির সাথে কথা বলে নেবো, কারণ আজকে হয়তো টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে, সেই কারণে কিন্তু সকলকে আমরা শোনাতে পারলাম না। চন্দনদা একটু সময় দেওয়া যাবে তো পরে কোনোদিন? আমি চন্দনদার কাছ থেকে জেনে নেবো। বলো। বলছি আজকে একটা টেকনিক্যাল কারণে ফেসবুক লাইভে কিন্তু ডিসপ্লে হচ্ছে না। অনেকেই আমাকে মেসেজ করছেন কোনো কিছু দেখতে পাচ্ছেন না তারা, কিন্তু লাইভ অলরেডি চলছে। তারা রিকোয়েস্ট করছেন অন্য আরেকদিন যদি দিদিকে এবং আপনাকে যদি পাওয়া যায়, সেটা কি সম্ভব হবে? ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই থাকবো দিদি, নিশ্চয়ই থাকবো। আমি চেষ্টা করবো যদি আমার সময়ের সঙ্গে মেলে আর কি। আপনাদের সঙ্গে সময় করেই আমরা সেটা রাখবো। ঠিক ঠিক। যাই হোক, সামনে প্রুফ দেখার প্রভূত চাপ, সামনে লিটল ম্যাগাজিন কাজকর্ম অনেক পড়ে আছে, প্রুফ দেখার প্রভূত চাপ। আজকেই কভার করে ফিরলাম, প্রচ্ছদ করে ফিরলাম, সেই জন্য দেরি হলো আর কি ফিরতে, এসেই বসে গেছি এখানে। একদিন না একদিন অবশ্যই হবে, আমরা সবাই একসঙ্গে হবো, আবার 3 জন 4 জন আর কি। ব্যস্ততম সময়, অবশ্যই জয়িতাদিও নিশ্চয়ই পাবো। জয়িতাদিকে অসাধারণ, জয়িতাদি মানে কোনো চোখের সামনে ফুটিয়ে তুলছিলেন যে কবিতা, যে আমরা বললাম কবিতা দিয়ে আমরা হচ্ছে ঠিক শব্দের যে ঘর, সেই ঘরে পৌঁছে গিয়েছিলাম। আবার চন্দনদা ধরিয়ে দিচ্ছিলেন ছড়া নাকি কবিতা। আবার সেই আপনার মন্দাকান্তাদির কথাতেই, না ছড়া তো ওটা না, ওটা তো স্লোগান দিয়েই ছড়া রচনা। যাই হোক, কবিতা না ছড়া এই নিয়ে আমরা আবার থাকবো। আমরা শুধু বলি ইচ্ছেগুলোকে হারিয়ে দিলে হবে না, ইচ্ছেগুলো নেই আমাদের বেঁচে থাকার। বাঁচুক কবিতা, কবিতায় আমরা বাঁচি। যারা বলেন কবিতা দিয়ে বা কবিতা লিখছেন না এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা, চন্দনদার কথাতেই যে শিশুদের যে শৈশব, সেই শৈশবকে ফিরে পাওয়া, শৈশবের কালে পৌঁছে যাওয়া যায়। আমাদের এই শৈশবকে ধরে রাখার জন্য বা শৈশবকে টেনে আনার জন্য কবিতার অঙ্গন মুক্ত হোক, এবং মন্দাকান্তাদির কবিতা দিয়ে আবার আমরা কবিতা নিয়ে আর চন্দনদার কবিতা নিয়ে আবার থাকবো। সকলকে নমস্কার। পরের দিন চন্দন তুমি লেখা আনবে, গুছিয়ে আনবে তোমার লেখা কবিতা, বলে রাখা রইল। জয়িতা থাকবে তো, আমার কবিতা বলা যাবে। আমি থাকবো, আপনারা থাকলেই আমি থাকবো। আমি শুনতে খুব ভালোবাসি, মানে কিছু কিছু আমি জায়গায় যাই এখন তো আবৃত্তি করার জন্য না, শোনার জন্য যাই আমি এখন। এত ভালো লাগে। আমি না একটা জিনিস লক্ষ্য করছি, আমি না একটু বড় হয়ে যাচ্ছি। মানে আমি এখন মানে ডাকলেই না মঞ্চে যেতে পারছি না, হঠাৎ করে বেশ শুনতে খুব ভালোবাসছি এখন। শুনে অনেক কিছু এত ভালো লাগে শুনতে, যখন বেশ কিছু আলোচনা হয়। এই 26শে জানুয়ারি 26শে ডিসেম্বর রোটারি সদনে ওই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নিয়ে একটা অনুষ্ঠান আছে, তো সেখানেও মানে আমন্ত্রণ আছে, কিন্তু আমি মেন যাচ্ছি শুনতে। মানে এই ব্যাপারগুলো না, এই শোনা ব্যাপারটা এখন না খুব চলে যাচ্ছে। সবাই খুব বলে, কেউ আর শোনে না এখন, আমি দেখেছি। তো ওই জন্য শোনা ব্যাপারটা খুব জরুরি, যেটা সবই আগে স্যারের থেকেই শেখা। শোনা আর পড়ার ছাড়া আমাদের আবৃত্তিটা আর হবে না। ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আমি আসছি তাহলে। সকলে ভালো থাকুন।